আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমরা গত ক্লাসে লেকচার 9 যখন পড়াচ্ছিলাম আমি আমি আপনাদেরকে পড়াচ্ছিলাম হচ্ছে শেষ করেছিলাম টর্ক দিয়ে, এবং টর্কের পরে আজকে জড়তার ভ্রামক শুরু করার কথা ছিল আমার। কিন্তু আমি আজকে জড়তার ভ্রামকটা শুরু করব না। আমি ভুলে গেছিলাম যে আপনাদেরকে আমি ব্যাংকিংটা পড়াই নাই। সুতরাং আজকে পুরো ক্লাসটা আমি ব্যাংকিং নিয়ে পড়াবো, কারণ হচ্ছে ব্যাংকিং থেকে অনেক বেশি প্রশ্ন আপনার বোর্ড পরীক্ষায় আসে, ভর্তি পরীক্ষাগুলোতেও আসে। সুতরাং আজকের গোটা ক্লাসটারই আলোচনা হচ্ছে ব্যাংকিংয়ের আলোচনা, যে যানবাহন এবং রাস্তার যে ব্যাংকিং, সেই ব্যাংকিংয়ের আলোচনা আমরা করবো আজকে ইনশাল্লাহ। আমরা যখন যানবাহন ও রাস্তার ব্যাংকিংয়ের কথা চিন্তা করি, প্রথমেই প্রশ্নটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই ব্যাংকিং বলতে কি বোঝায়। সুতরাং আগে আমাদের জানতে হবে যে ব্যাংকিংটা কি, তারপর আমরা সেই ব্যাংকিং সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করতে পারবো। সো আমরা শুরুতেই ডিফাইন করি আগে যানবাহন ও রাস্তার ব্যাংকিং কাকে বলে। তাহলে প্রথমেই হচ্ছে যে ব্যাংকিং কি এবং কেন করা হয়। একটা রাস্তায় যদি বাঁক থাকে, তাহলে বাঁকের ভিতরের পাশের তুলনায় বাইরের পাশ উঁচুতে থাকে। আপনার কোনো একটা রাস্তায় যদি বাঁক থাকে, তাহলে এই বাঁকের ভেতরের দিকটা বাইরের দিক এর থেকে একটু নিচুতে থাকে। তাহলে আমি লেখাটা যদি এইভাবে গুছিয়ে লিখি, রাস্তায় বাঁক থাকলে বাঁকের ভেতরের পাশের তুলনায় বাইরের পাশ উঁচুতে থাকে, মানে ভেতরের দিকের তুলনায় বাইরের দিকটা উঁচুতে থাকে। এখন এই যে দুই পাশে আমার যে উচ্চতার ব্যবধান বা পার্থক্য করা হচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে ব্যাংকিং। তাহলে রাস্তার বাঁকে দুই পাশের উচ্চতার এই ব্যবধান বা পার্থক্যকে ব্যাংকিং বলা হয়। এখন একটু খেয়াল করে দেখেন, এই যে দুই পাশের উচ্চতার ব্যবধানকে আমরা ব্যাংকিং বলতেছি, কিন্তু ব্যাংকিংটা কেন দরকার সেটার তো অ্যান্সার দিতে হবে আমাদের। সো ব্যাংকিংটা কেন দরকার সেটা আমি একটু বুঝিয়ে বলি। এটা বাচ্চাবেলা থেকে আপনারা সবাই করে আসতেছেন, অভ্যস্ত। আমরা যদি বাচ্চাবেলার কথা খেয়াল করি, বাচ্চাবেলায় কিন্তু আমরা অনেক সময় পোল বা দণ্ড ধরে চারপাশে ঘুরতাম। তাহলে একটা পোল বা দণ্ড ধরে যদি আমরা চারপাশে ঘুরতে যাই, সেক্ষেত্রে কি হয়, আমাদের শরীরটা একটু বাইরের দিকে কিন্তু আমরা হেলিয়ে দিই। সুতরাং বৃত্তাকার পথে ঘোরার সময় সবসময় আমাদের শরীরটাকে একটু হেলিয়ে দিতে হয়। এই যে বৃত্তাকার পথে ঘোরার সময় শরীরটাকে ভিতরের দিকে হেলিয়ে দিতে হয়, এই হেলানোটাকে আমরা অ্যাকচুয়ালি ব্যাংকিং হিসেবে অভিহিত করি। এবং আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি দৌড়ানোর সময় বা সাইকেল চালানোর সময়, যে কোনো সময় আপনি যখন যাচ্ছেন, বাঁক নিতে গেলে সাইকেলটা সোজা রেখে বাঁক নেওয়া যায়? যারা সাইকেল চালান বা কখনো সাইকেল চালিয়েছেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন যে আপনি যখন সোজা সাইকেল চালিয়ে যাচ্ছেন কোনো সমস্যা নেই, কিন্তু যখনই বাঁক নিতে হবে, যেদিকে বাঁক সেদিকে কিন্তু সাইকেলটাকে হেলিয়ে দিয়েছেন।
এই যে হেলানোর কারণটা হচ্ছে কেন্দ্রবিমুখী বলকে নাকচ করা, আর এই যে হেলানো এই ঘটনাটাকেই বলা হয় কি ব্যাংকিং। তাহলে আমরা দৌড়ানোর সময় বা সাইকেল চালানোর সময় দৌড়ানোর সময় বা সাইকেল চালানোর সময় যখন আমরা বাঁক নিতে যাই, বাঁক নিতে গেলে ভিতরের দিকে ঝুঁকে পড়তে হয়। এখন এই ভিতরের দিকে ঝুঁকে পড়া কেন? কেন্দ্রবিমুখী বল যাতে আরোহীকে বাইরের দিকে ছিটকে ফেলতে না পারে। এই হচ্ছে ব্যাংকিং। এখন ব্যাংকিং জিনিসটা আমি আপনাদেরকে একটু ম্যাথমেটিক্যালি এখন পুরো জিনিসটা দেখাবো যে ব্যাংকিংটা কিভাবে হয় এবং ব্যাংকিং কোন কতটুকু সেটা আমি দেখাবো। ধরেন ফর এক্সাম্পল একটা সোজা রাস্তা আছে, এটা একটা সোজা রাস্তা। তাহলে এই সোজা রাস্তায় যদি একজন সাইকেল আরোহী যায়, আমরা একটা সাইকেল আরোহী জাস্ট এঁকে নিই। আমার আঁকা আঁকি এত ভালো না, জাস্ট বুঝে নেবেন এটা সাইকেল আরোহী, এটা সাইকেলের চাকা সামনের দিক থেকে দেখছি আমরা। তারপর হচ্ছে সাইকেলের হাতল এই দুইটা, এবং এর উপরে একজন আরোহী বসে আছেন। ধরেন এইটি হচ্ছে সাইকেল চালক বা আরোহী, জাস্ট বুঝে নেই একজন সাইকেল চালক সাইকেল চালিয়ে যাচ্ছেন। এখন দেখেন উনি যখন সোজা সাইকেল চালিয়ে যাচ্ছেন তখন তার দুটো বল কাজ করতেছে। একটা বল হচ্ছে ওজন এমজি, কোন দিকে কাজ করতেছে? খাড়া নিচের দিকে। আর আরেকটা হচ্ছে ভর কেন্দ্র বরাবর সোজা উপরের দিকে অভিলম্ব প্রতিক্রিয়া আর। তাহলে আর এবং এমজি পরস্পরকে নাকচ করে লব্ধি বলটা কত করে দিচ্ছে? 0 করে দিচ্ছে। সো সোজা যখন একটা সরল পথে সাইকেল আরোহী যাচ্ছেন তখন উনি নর্মালি চলে যাচ্ছেন এবং অভিলম্ব প্রতিক্রিয়া আর এমজি সমান হচ্ছে। কিন্তু যদি আমরা একটা বৃত্তাকার পথে যাওয়ার চেষ্টা করি, একটা বৃত্তাকার পথ ক্রিয়েট করি, এটা একটা বৃত্তাকার পথ, এবং এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ ধরে নেই আর। এই যে পথটা যেটা তৈরি হয়েছে এই পথের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে যদি কেউ যাওয়ার চেষ্টা করে তাহলে একটা কেন্দ্র বিমুখী বল mv²/r আসবে, যেটা তাকে ছিটকে কোন দিকে ফেলে দিতে যাবে? বাইরের দিকে ফেলে দিতে যাবে। তাহলে যদি আমরা কেন্দ্র বিমুখী বলকে নাকচ না করতে পারি, কেন্দ্র বিমুখী বলকে নাকচ না করতে পারলে আরোহী বাইরের দিকে ছিটকে যাবেন। তাহলে আমার উদ্দেশ্য হবে কি? কেন্দ্রবিমুখী বলটাকে নাকচ করা। এখন দেখেন এই যে সাইকেল আরোহী উনি যখন এই বাঁকা পথে যাচ্ছেন তখন তার কি অবস্থা হচ্ছে সেটা আমরা একটু দেখি।
সাইকেল আরোহী এখন যদি এই কেন্দ্রবিমুখী বলটাকে নাকচ করতে চান, তাহলে উনার সাইকেলটাকে সোজা করে এখন আর চালানো যাবে না, উনি একটু বেঁকে যাবেন কোন দিকে, ভিতরের দিকে। তাহলে সাইকেলটা এখন থাকবে এই অবস্থায়। তাহলে সাইকেল আরোহী উলম্ব থেকে একটা কোণে বেঁকে চলে গেলেন। খেয়াল করে দেখেন, এখন কিন্তু সাইকেল আরোহী থিটা কোণে বেঁকে গেছেন কোথা থেকে, উলম্ব থেকে। এখন তার পরিবর্তিত যে অভিলম্ব প্রতিক্রিয়া, পরিবর্তিত অভিলম্ব প্রতিক্রিয়াটা যদি আর প্রাইম হয়, অভিলম্ব প্রতিক্রিয়া তলের উপর লম্ব, তাহলে এই যে যে তলটা আছে এই তলের উপরে লম্ব, তল মানে কি, এখন চাকাটা যেভাবে আছে সেটাই হচ্ছে চাকার তল। তাহলে অভিলম্ব প্রতিক্রিয়া আর প্রাইম। এই আর প্রাইমকে আমরা অ্যাকচুয়ালি দুটো অংশে বা উপাংশে ভাগ করতে পারি। দেখেন, আর প্রাইমকে যদি দুটো উপাংশে ভাগ করি, একটা হচ্ছে উলম্ব উপাংশ, এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে আর প্রাইম কস থিটা। এটা সাইকেল আরোহীর কাকে নাকচ করবে, ওজন এমজিকে নাকচ করবে। আর আর প্রাইম সাইন থিটা, এটা নাকচ করবে কেন্দ্রবিমুখী বল এমভি স্কয়ার বাই আর কে। সুতরাং আমরা তাহলে আলটিমেটলি কি পাচ্ছি দেখেন, এই যে আর প্রাইম সাইন থিটা কাকে নাকচ করে দিচ্ছে, কেন্দ্রবিমুখী বলটাকে নাকচ করে দিচ্ছে। সুতরাং আমরা পেয়ে যাচ্ছি আর প্রাইম কস থিটা সমান ওজন এমজি এবং আর প্রাইম সাইন থিটা ইকুয়ালস টু এমভি স্কয়ার বাই আর। আমি যদি ভাগ করে দেই আর প্রাইম সাইন থিটা বাই আর প্রাইম কস থিটা ইকুয়ালস টু এমভি স্কয়ার বাই আর ডিভাইডেড বাই এমজি। সুতরাং ট্যান থিটা পাবো ভি স্কয়ার বাই আর জি। এই যে কত কোণে উলম্ব থেকে কাত হয়ে যেতে হবে সেই কোণটা, থিটাটা বের করতে পারবো, এবং এই থিটাটাকে এখানে যেটা বলা হয় সেটা হচ্ছে ব্যাংকিং কোণ। সুতরাং আবারও বলছি, যদি একটা রাস্তা সোজা না হয়ে বৃত্তাকার হয়, তাহলে বৃত্তাকার রাস্তায় যদি আপনি যেতে চান, বাঁকের ভেতরের দিকে আপনাকে হেলে যেতে হবে। সুতরাং যতটুকু হেলবেন, যত কোণে হেলবেন, সেই কোণটা অ্যাকচুয়ালি কোথা থেকে পাবেন, সেই কোণটা পাবেন হচ্ছে ব্যাংকিং কোণ থেকে, এবং ট্যান থিটা সমান কত, ভি স্কয়ার বাই আর জি। এখন আসেন আমরা তাহলে এই যে যে অংশটুকু থিওরিটুকু পড়লাম সেটাকে ম্যাথ করার জন্য একটু কিছু জিনিসপত্র মাথায় রাখবো। কিছু জিনিসপত্র মাথায় রাখতে হবে, ইনফরমেশনগুলো শুধু ম্যাথের জন্য না, এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আর ব্যাসার্ধের কোনো বাঁকে সাইকেল আরোহী ভি বেগে নিরাপদে সাইকেল চালনা করতে চাইলে তাকে যদি উলম্বের সাথে থিটা কোণে হেলে যেতে হয়, তাহলে ট্যান থিটা হচ্ছে ভি স্কয়ার বাই আর জি। সিনারিওটা কিরকম হবে, এই যে উলম্বের সঙ্গে থিটা কোণে সাইকেল আরোহীকে বেঁকে যেতে হবে। খেয়াল করেন, আমি এটা বারবার রিপিট করতেছি যে ব্যাংকিং কোণটা যখন সাইকেল আরোহীর জন্য চিন্তা করব, সেই কোণটা কার সঙ্গে, অনুভূমিকের সঙ্গে না, কিন্তু উলম্বের সঙ্গে। আর কোন দিকে হেলে যেতে হবে, হেলবে সে কোন দিকে, বাঁকটা যেদিকে আছে সেই বাঁকের ভিতরের দিকে।
তো সব সময় তাকে হেলতে হবে বাঁকের ভিতরের দিকে। সুতরাং সাইকেল আরোহীর জন্য ব্যাংকিং কোণ উলম্বের সাথে তৈরি হবে। আর এই যে হেলতে হবে কোথায়, বাঁকের ভেতরের দিকে। এখন আমার যদি জিনিসটা সাইকেল না হয়ে বাস হয় বা গাড়ি হয় তখন কি হবে? সাইকেল তো সুন্দর মতো হেলিয়ে ফেলতে পারতেছেন, বাসকে কি আপনি চাইলেই হেলিয়ে ফেলতে পারবেন? একটা আস্ত বাস যাচ্ছে রাস্তা দিয়ে, ওকে বাঁক আছে, ওস্তাদ বাম পাশের চাক্কাগুলোকে মাটিতে রাখেন, ডান পাশের চাক্কাগুলোকে মাটি থেকে আসমানে তোলেন, এটা কি সম্ভব? তাহলে প্র্যাকটিক্যালি আমি যদি একটা বাঁকে একটা বাস চালাতে চাই তখন আমি কি করব সেটা দেখব। তো ধরেন সোজা রাস্তায় গাড়িও থাকবে সোজা, তাহলে আমরা একটা বাসের কথা যদি কনসিডার করি, মোটামুটি একটা বাস আঁকি আমরা। বাসের ফ্রন্ট ভিউ দেখতেছি, আমরা সামনে থেকে দেখতেছি, যে এটা হচ্ছে ফ্রন্ট বা সামনে থেকে বাসটাকে দেখতে। এই হচ্ছে আমাদের বাসটা। এখন দেখেন এই বাসটা যখন সোজা রাস্তায় চলতেছে তখন তার যে ওজন mg, এইটা অভিলম্ব প্রতিক্রিয়া আর দিয়ে নাকচ হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই। এখন রাস্তাটা যদি বাঁকা হয়, রাস্তাটা আমি বাঁকাচ্ছি কোন দিকে? ভিতরের দিকে। এই যে রাস্তাটা একটা বাঁকা রাস্তা, বাঁকানো রাস্তা, এই বাঁকানো রাস্তায় বাসটা যখন যেতে চাবে তাকে কেন্দ্রবিমুখী বল mv²/r কে নাকচ করতে হবে। তাহলে কেন্দ্রবিমুখী বল mv²/r কে যদি নাকচ করতে হয় আমার বাঁকতে হবে কোন দিকে? ভিতরের দিকে। দেখেন একটু আগেই বলে আসছি বাঁকের ভিতরের দিকে বাঁকতে হবে। তাহলে এখন বাসটাকে যেহেতু বাঁকানো যাচ্ছে না, রাস্তাটাকে যদি আমি ভিতরের দিকে নিচু করে দিই, এই যে দেখেন রাস্তাটাকে ভিতরের দিকে নিচু করে দিলাম, বাইরের দিকে রাস্তাটা উঁচু, ভিতরের দিকে রাস্তাটা কি নিচু। সো অ্যাকচুয়াল রাস্তাটা এই যে নীল দাগে যে অংশটুকু রাখছি এটা এখন আমার রাস্তা, যে নীল অংশটুকু এটা রাস্তা। আমি রাস্তাটাকে কি করছি? ভিতরের দিকে কাত করে দিলাম। তাহলে রাস্তা কাত করে দিলে বাসই তো এখন ভিতরের দিকে কাত হয়ে গেল, তাহলে আমার উদ্দেশ্যটা কি হয়ে যাচ্ছে? ফুলফিল হয়ে যাচ্ছে। এখন তাহলে বাসটা এই যে দেখেন রাস্তার উপরে, এখন বাসটা বাঁকা হয়ে গেছে। তাহলে এখনকার সিনারিও এই যে, তাহলে বাসটা যখন বাঁকা হয়ে গেছে, এখন দেখি এখানে থিওরিটা কিভাবে অ্যাপ্লাই করা যায়। আমার বাসটা বাঁকা হয়ে গেল, তাহলে এই মুহূর্তে আমাদের যে ওজন mg সেটা তো খাড়া নিচের দিকে কাজ করবে, ওজন সবসময় খাড়া নিচের দিকে কাজ করে। তাহলে অভিলম্ব যে প্রতিক্রিয়া আছে তলের উপর লম্ব, অভিলম্ব প্রতিক্রিয়া আর প্রাইম, তলের উপর লম্ব আর প্রাইম। এখন তাহলে আর প্রাইমের একটা উলম্ব উপাংশ থাকবে, একটা কি উপাংশ থাকবে? অনুভূমিক উপাংশ থাকবে। প্রশ্নটা হচ্ছে এই উলম্বের সঙ্গে এই কোণটা কত, সেটা হচ্ছে প্রশ্ন। দেখেন আমার যদি নিচে এই কোণটা থিটা হয়ে থাকে, আমি রাস্তাটাকে যদি থিটা কোণে হেলিয়ে দেই, এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হবে। এখন কোণ এই দুইটাই কিভাবে থিটা সেটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দুইটা কোণই কিভাবে থিটা সেটা একটু খেয়াল করো। আমার এইখানে এই যে আনত তল, এই আনত তলে এই কোণটা থিটা, তাহলে এইখানে এই তলের উপর লম্বটা অ্যাকচুয়াল অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা কত সেটা জানতে চাই। খেয়াল করে দেখেন এই কোণটা যদি থিটা হয়ে থাকে, আমি রেখা দুইটাকে একটু দূরে সরিয়ে আঁকবো আপনাদের বোঝার সুবিধার্থে।
এখানে তলের উপর লম্ব একটা আঁকলাম, এটা 90 ডিগ্রি। তাহলে এই যে অভিলম্ব, এটা 90 ডিগ্রি। দেন এই কোণটা কত হচ্ছে? এই কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এই পাশের কোণটাও 90 মাইনাস থিটা, বিপরীত কোণ। তাহলে এই কোণটা কত? থিটা। সুতরাং এই যে দেখেন গাড়িটা, তাহলে আমার গাড়িটা কিন্তু বাঁকতেছে না। রাস্তা বাঁকানোর কারণে গাড়ি অটোমেটিক কি হয়ে গেছে? উলম্বের সঙ্গে থিটা কোণে আসে। তাহলে উলম্বের সঙ্গে যখন সে থিটা কোণে আসে, তখন আমার এই যে বাঁকের বাইরের দিকের যে কেন্দ্রবিমুখী বল ছিল mv²/r, এটা এখন নাকচ হয়ে যাবে r প্রাইম সাইন থিটা দিয়ে, আর ওজন mg নাকচ হবে r প্রাইম কস থিটা দিয়ে। তাহলে আগের মতোই r প্রাইম সাইন থিটা ইকুয়ালস টু mv²/r, আর r প্রাইম কস থিটা ইকুয়ালস টু mg। তার মানে ট্যান থিটা সমান v²/rg আসতেছে। সুতরাং দেখেন আমার রাস্তাকে থিটা কোণে হেলিয়ে দিলে ওই যে সাইকেল আরোহীর থিটা কোণে উলম্বের সঙ্গে বেঁকে যাওয়ার ঘটনার মতো একই ঘটনাই পাওয়া যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? উলম্বের সঙ্গে আপনি নিজে থিটা কোণে বেঁকে যান আর রাস্তাকে থিটা কোণে হেলিয়ে দেন, এটা কি একই কথা? তাহলে আমরা এই জিনিসটাকে আরেকটু গুছিয়ে লিখে ফেলি। আমাদের রাস্তায় ব্যাংকিং যখন হবে, এই ব্যাংকিং এর ক্ষেত্রে বাঁকের ভিতরের দিক বাইরের দিক অপেক্ষা উঁচু হবে না নিচু হবে? খেয়াল করে দেখেন, বাঁকের ভেতরের দিক মানে যে পাশে সেন্টার পয়েন্টটা থাকবে ওই দিকটা বাইরের দিক অপেক্ষা নিচুতে থাকতে হবে। তাহলে বাঁকের ভেতরের দিক বাঁকের বাইরের দিক অপেক্ষা কি হবে? নিচু হবে। এটা হতেই হবে। এখন তাহলে দেখেন আমি দুইটা সিনারিও দেখিয়ে দিই। মানে এটা একটা রাস্তা বাঁকা হয়ে গেছে, তাহলে বাঁকের ভেতরের দিকটা এই পাশটা বাইরের দিক অপেক্ষা কি হবে? নিচু হবে। সো রাস্তাটা যদি নীল রঙে আঁকি, এই যে নীল রঙে আঁকলাম, তাহলে দেখেন রাস্তাটা থিটা কোণে যদি কাত হয়ে যায়, ব্যাংকিংটা কোন দিকে? বাঁকের ভেতরের দিকটা নিচু হবে। কার তুলনায়? বাইরের দিকের তুলনায়। এবং আমার যদি এই রাস্তায় সাইকেল চালক বা মোটর চালক কেউ যান, যে সাইকেল আরোহী বা মোটর সাইকেল আরোহী, তাকে কিন্তু অ্যাকচুয়ালি আমি থিটা কোণে অলরেডি হেলিয়ে দিচ্ছি। সুতরাং সাইকেল বা মোটর সাইকেল আরোহী তাকে ভেতরের দিকে বেঁকে যেতে হচ্ছে, আর বাস চালানোর জন্য রাস্তাটাকে ব্যাংকিং করতে হচ্ছে কোন দিকে? ভেতরের দিকে। আর যদি বাঁকটা একটু উল্টা দিকে হয়, রাস্তার বাঁকটা এই দিকটাই হতো, তাহলে সাইকেল বা মোটর সাইকেল আরোহী যিনি আছেন তিনি ভিতরের দিকে কাত হয়ে যেতেন, বাঁকের ভেতরের দিকে কাত হয়ে যেতেন। তাহলে এটা হচ্ছে সাইকেল বা মোটর সাইকেল আরোহী। দেখেন এই ক্ষেত্রে রাস্তা বাঁকের ভেতরের দিকে থিটা কোণে কাত করে দিতে হবে। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যানবাহন বা রাস্তার ব্যাংকিংয়ের একেবারে ডিটেইলস। এখন প্রশ্ন হলো এখান থেকে কি কি টাইপের ম্যাপ থাকবে? আমাদের এখান থেকে টোটাল 4টা টাইপের ম্যাপ থাকে। আমি এখন একটা একটা করে আপনাদেরকে 4টা টাইপ করাবো এবং 4টা টাইপের ম্যাথও করাবো। তাহলে শুরু করি আমরা টাইপ 1 দিয়ে। টাইপ 1, টাইপ 1টা হচ্ছে বাঁকযুক্ত রাস্তায়
নিরাপদ সর্বোচ্চ গতিসীমা। বাঁক আছে এরকম একটা রাস্তায় সর্বোচ্চ কত বেগে আপনি যেতে পারবেন, জিনিসটা খেয়াল করেন। আপনি চাইলেই যে কোনো বেগে যেতে পারবেন না, কারণ আপনার যদি বেগ বাড়ায় দেন, খেয়াল করে দেখেন, বেগ যত বাড়াবেন কেন্দ্রবিমুখী বল তত বাড়বে। যদি কেন্দ্রবিমুখী বল বেড়ে যায় এবং আর প্রাইম সাইন থিটা সেটাকে না করতে পারে, আপনি কিন্তু ছিটকে রাস্তা থেকে বাইরে চলে যাবেন। সুতরাং একটা বাঁকযুক্ত রাস্তায় আপনি সর্বোচ্চ কত বেগে যেতে পারবেন সেটা লেখা থাকে। ঢাকার বাইরে যখন যাবেন তখন দেখবেন রাস্তায় লেখা থাকে যে সর্বোচ্চ গতিসীমা এত। এখন এটা লেখার দুইটা কারণ থাকে। একটা কারণ হচ্ছে অনেক সময় অনেক রাস্তা আঁকা বাঁকা হয়, সেজন্য ব্যাংকিংয়ের জন্য ম্যাক্সিমাম ভেলোসিটি বা সর্বোচ্চ গতি কত নেওয়া যাবে সেটা বলে দেয়। আরেকটা কারণ থাকে অনেক সময়, সেটা হচ্ছে জনপদ যদি থাকে ধারে কাছে, যে না সামনে স্কুল আছে বা অন্য কিছু আছে, এই জন্য আপনি বেশি বেগে যেতে পারবেন না। দ্যাটস ডিফারেন্ট। আমরা মাথায় রাখি ব্যাংকিংয়ের জন্য বা বাঁকের জন্য একটা গতিসীমা সর্বোচ্চ দেওয়া থাকবে, এর বেশি গতিতে যদি আপনি যান তাহলে অ্যাক্সিডেন্ট করতে পারে। তাহলে আমরা অলরেডি ব্যাংকিংয়ের জন্য পড়ে আসছি ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। তাহলে ভি স্কোয়ার সমান আর জি ট্যান থিটা, ভি সমান রুট ওভার আর জি ট্যান থিটা। এখন এই যে ভিটা বের হলো, এই ভিটাকে বলা হচ্ছে নিরাপদ সর্বোচ্চ বেগ। এখন আমাদের এখানে তাহলে কোনো একটা ব্যাংকিংয়ে গাড়ির বেগ সর্বোচ্চ ভি হলে গাড়িটি নিরাপদে বাঁকটি অতিক্রম করতে পারবে। ভি বেগের বেশি বেগ নিয়ে বাঁকটি অতিক্রম করা যাবে না, অ্যাক্সিডেন্ট হবে। তাহলে বেগ ভি অপেক্ষা বেশি হলে গাড়িটি দুর্ঘটনায় পতিত হবে। সুতরাং আমার যে বেগ ভিটা হচ্ছে, এই ভিটা অবশ্যই রুট ওভার আর জি ট্যান থিটার থেকে ছোট হতে হবে। খেয়াল করেন বেগ ভিটা, তাহলে আমার যে বেগে গাড়িটাকে চালাতে হবে এই বেগ ভিটা রুট ওভার আর জি ট্যান থিটার সমান বা তার থেকে ছোট হতে হবে, কোনোভাবেই বড় হতে পারবে না। এটা হচ্ছে আমাদের নিরাপদ সর্বোচ্চ গতিসীমা। তাহলে আমরা প্রথম যে ম্যাথটা আজকে করব এটা হচ্ছে টাইপ 1 এর জন্য কোশ্চেন 1। একটি রাস্তায় কোনো বাঁকের ব্যাসার্ধ 200 মিটার ও বাঁকে ব্যাংকিং কোণ দেওয়া আছে 1.5 ডিগ্রি। কোনো একটা রাস্তায় কোনো একটা বাঁকের ব্যাসার্ধ 200 মিটার দেওয়া, ব্যাংকিং কোণ দেওয়া আছে 1.5 ডিগ্রি। সর্বোচ্চ কত বেগে ওই বাঁকে একটি গাড়ি নিরাপদে চালনা করা যাবে।
দেখেন একটা রাস্তায় কোনো একটা বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে 200 মিটার এবং ব্যাঙ্কিং কোণ দেওয়া আছে 1.5 ডিগ্রি, সর্বোচ্চ কত বেগে ওই বাঁকে নিরাপদে একটা গাড়ি চালনা করা যাবে। এখন দেখি কি কি জিনিসপত্র দেওয়া আছে। আর দেওয়া আছে 200 মিটার, তারপর থিটা ব্যাঙ্কিং কোণ দেওয়া আছে 1.5 ডিগ্রি, তাহলে ভি স্কোয়ার বাই আর জি সমান ট্যান থিটা। এখান থেকে ভি স্কোয়ার সমান আর জি ট্যান থিটা পাচ্ছি, তাহলে ভি সমান রুট ওভার আর জি ট্যান থিটা। মানগুলো আমরা বসিয়ে দিই। রুট ওভার আর হচ্ছে 200, জি হচ্ছে 9.8, ট্যান 1.5, আমরা এখানে পাবো 7.16 মিটার পার সেকেন্ড বা 25.776 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে দেখেন এই রাস্তায় আপনি কোনোভাবেই 25.776 কিলোমিটার পার আওয়ার এর বেশি গতিতে গাড়ি চালাতে পারবেন না। চালাতে গেলে কি হবে? দুর্ঘটনা ঘটবে। তাহলে নিরাপদ সর্বোচ্চ যে গতিসীমা, নিরাপদ সর্বোচ্চ গতিসীমা 7.16 মিটার পার সেকেন্ড বা 25.776 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই হচ্ছে আমাদের প্রথম সিনারিও গেল একটা। আরও 3টা সিনারিও আছে। ব্যাংকিং রিলেটেড টোটাল 4 টাইপের ম্যাথ হওয়া পসিবল। তাহলে আমরা এখন টাইপ 2তে যাব। টাইপ 2টা হচ্ছে বাঁকের এক পাশ থেকে অন্য পাশের উচ্চতা কত। একটু আগে খেয়াল করে দেখেন, আমরা যখন রাস্তাটাকে বাঁকাচ্ছিলাম এক পাশ থেকে আরেক পাশ উঁচু করে দিছি না? তাহলে রাস্তা বাঁকানোর সময় থিটা মাপা খুব কষ্টকর, কিন্তু রাস্তার এক পাশ থেকে আরেক পাশ কতটুকু উঁচু সেটা কিন্তু ইজিলি মেজার করা যায়। এবং এই কারণে বাঁকের এক পাশ থেকে আরেক পাশ কতটুকু উঁচুতে সেটা আমাদেরকে মেজার করতে হবে। তাহলে বাঁকের এক পাশ হতে অন্য পাশের উচ্চতা, আমরা বাঁকের এক পাশ থেকে আরেক পাশের উচ্চতাটা দেখব। তাহলে দেখি, আমার যদি রাস্তাটা এই যে লাল রঙে যদি রাস্তাটাকে আঁকি আমি, এটা আমার রাস্তা। তাহলে রাস্তাটার যে প্রশস্ততা, প্রস্থ যদি এস হয়ে থাকে, রাস্তার এক পাশ আরেক পাশ থেকে যদি এইচ উচ্চতায় থাকে এবং ব্যাংকিং কোণটা যদি থিটা হয়, আমার এই সিনারিটা কখন তৈরি হবে? যখন বাঁকটা কোন দিকে? ভিতরের দিকে। বাঁকের ব্যাসার্ধ আর। তাহলে আমরা যদি এখানে রাস্তার বেধ বা প্রশস্ততা যদি এস হয় আর এক পাশ থেকে অন্য পাশের উচ্চতা যদি এইচ হয়, সেক্ষেত্রে এইচ বাই এস লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে সাইন থিটা। এইচ বাই এস লম্ব বাই অতিভুজ সমান কি? সাইন থিটা। এইচ সমান এস ইন্টু সাইন থিটা। তাহলে ট্যান থিটা সমান হবে ভি স্কোয়ার বাই আর জি। থিটার মানটা বের করে আমরা এইচ এর মানটা বের করতে পারি। সুতরাং আমার যদি ব্যাংকিং কোণ জানা থাকে, ব্যাসার্ধ জানা থাকে, সেক্ষেত্রে বের করতে পারবো যে রাস্তার এক পাশ থেকে আর এক পাশ কত উঁচুতে থাকবে। সো তাহলে আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই আজকে। সো কোশ্চেন 1 ছিল টাইপ 1 এর জন্য, তাহলে টাইপ 2 এর জন্য আমরা কোশ্চেন 2 করি।
মিটার গেজ রেল লাইনে দুই রেলের মধ্যবর্তী যে দূরত্ব সেটা 1 মিটার। একটা মিটার গেজ রেল লাইনে দুই রেলের মধ্যবর্তী দূরত্ব হয় 1 মিটার। এখন 200 মিটার ব্যাসার্ধের বাঁকে ট্রেন 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে নিরাপদে যেতে চাইলে ভেতরের রেল বাইরের রেল অপেক্ষা কত নিচুতে থাকতে হবে। দেখেন প্রশ্ন কিন্তু দুইভাবে করা যেত। প্রশ্ন করা যেতে পারত বাইরের রেল ভেতরের রেল অপেক্ষা কত উঁচুতে থাকবে, তাহলে উল্টাভাবে চিন্তা করি ভেতরের রেল বাইরের রেল অপেক্ষা কত নিচুতে থাকবে, একই কথা। এখন এইখানে সলভ করার আগে একটু একটা জিনিস দেখেন, একটা রেল লাইনে রেল বলতে কি বোঝায়? রেল বলতে বোঝায় যে দুইটা লাইন আছে, লোহার যে দুইটা বার আছে, এটা হচ্ছে রেল। সো এটা একটা রেল লাইন, মাঝখানে স্লিপার গুলো আছে। সো রেলপথে জিনিসটা এইভাবে থাকে। এখন আমার এখানে দুইটা রেল যদি মিটার গেজ হয় তাহলে তারা 1 মিটার দূরত্বে থাকবে। মিটার গেজে রেলগুলা কত মিটার দূরত্বে থাকে? 1 মিটার দূরত্বে থাকে। তাহলে এই রেল দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। এইবার আমার ভেতরের দিক অপেক্ষা বাইরের দিক কতটুকু উঁচুতে, বা বাইরের দিক অপেক্ষা ভেতরের দিক কত নিচুতে, এই এইচটা বের করতে হবে, যেখানে এস। এবার তাহলে দেখেন সলভ করতে যাই আমরা। আমার 200 মিটার ব্যাসার্ধের বাঁক, তাহলে আর দেওয়া আছে 200 মিটার। কত বেগে যেতে চাই? ভি সমান 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে ভি এর মান হয় হচ্ছে 45,000 ডিভাইডেড বাই 3,600 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস 12.5 মিটার পার সেকেন্ড। আর জি এর মান তো জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এগুলো থেকে আমরা পাবো tan থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। সো মানগুলো যদি বসাই, ভি হচ্ছে 12.5 হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর হচ্ছে 200, জি হচ্ছে 9.8। এখান থেকে আমরা tan থিটা এর মান যেটা পাবো সেটা দাঁড়াবে 0.079, আর থিটার মান আসবে 4.516 ডিগ্রি। এবার তাহলে এইচটা কত আমাদেরকে বের করতে হবে। এইচ বাই এস, লম্ব বাই অতিভুজ ইকুয়ালস টু সাইন থিটা। তাহলে এইচ ইকুয়ালস টু এস সাইন থিটা, কিন্তু এখানে এস এর মান কত? 1, আর সাইন 4.516। তাহলে এইচ এর মান হবে 0.078 মিটার, বা মাত্র 7.8 সেন্টিমিটার। একদিক থেকে আরেক দিক কি হবে? উঁচু হবে। এটা গেল আমাদের এক পাশ থেকে আরেক পাশের উচ্চতা কত হবে সেই টাইপের ম্যাথ। টাইপ 2 হয়ে গেল। এবার আসবো টাইপ 3 তে। আমাদের টাইপ 3টা হচ্ছে
আমি যদি নিরাপদ গতিসীমার থেকেও বেশি গতিতে মোটর সাইকেল বা সাইকেল চালনা করতে চাই, দেখেন এতক্ষণ ধরে যা পড়াচ্ছি এখানে আমাদের কিন্তু টাইপ 1 ছিল কি নিরাপদ গতিসীমা, যে বাঁকযুক্ত রাস্তায় কত সর্বোচ্চ বেগে কত সর্বোচ্চ গতিতে গাড়িটা চালানো যাবে, এটা ছিল নিরাপদ গতিসীমা। কিন্তু আমি যদি এই গতিসীমার থেকে অধিক গতিতে সাইকেল বা মোটর সাইকেল চালাতে চাই তখন কি হবে? গাড়ি চালনা করা যাবে না, কিন্তু সাইকেল বা মোটর সাইকেল চালনা করা যাবে। কেন? সাইকেল বা মোটর সাইকেলকে আরও কাত করা যাচ্ছে। সো আমি যদি নিরাপদ গতিসীমার থেকে বেশি গতিতে সাইকেল বা মোটর সাইকেল চালাতে যাই তখন কি টাইপের প্রবলেমের উদ্ভব হবে সেটা দেখব। সুতরাং টাইপ 3 হচ্ছে নিরাপদ গতিসীমার চেয়ে অধিক গতিতে মোটর সাইকেল বা সাইকেল চালাতে চাইলে এখন ধরেন কোনো একটা রাস্তায় বাঁক আছে, বাঁকের ব্যাসার্ধ আর, এবং রাস্তায় এই আর ব্যাসার্ধের জন্য অলরেডি একটা ব্যাংকিং থিটা করাও আছে। সো ব্যাংকিং কিন্তু অলরেডি রাস্তাটায় করা, এটা একটু বুঝেন যে আমি নিরাপদ গতিসীমার চেয়ে গতিতে মোটরসাইকেল বা সাইকেল চালাতে চাই, তার মানে রাস্তায় অলরেডি ব্যাংকিং করা আছে, একটা নিরাপদ গতিসীমা আছে, আমি সেটা মানবো না, তার থেকে বেশি গতিতে সাইকেল বা মোটরসাইকেল চালাবো। তাহলে আমরা মনে করি রাস্তার ব্যাংকিং কোণ থিটা এবং নিরাপদ সর্বোচ্চ গতিসীমাটা হচ্ছে ভি। তাহলে ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। এখন খেয়াল করেন সাইকেল চালক বা মোটর সাইকেল চালক উনি ভি এর থেকে বেশি বেগে চলতে চান, তাহলে সাইকেল বা মোটর সাইকেল আরোহী ভি প্রাইম বেগে চলতে চাইলে উনি চলতে চান ভি প্রাইম বেগে, যেখানে ভি প্রাইমটা ভি এর থেকে বড়, তাহলে ট্যান থিটা প্রাইম ভি প্রাইম স্কোয়ার বাই আর জি বা থিটা প্রাইম এটা হবে ট্যান ইনভার্স ভি প্রাইম স্কোয়ার বাই আর জি। তাহলে দেখেন আরোহীকে অতিরিক্ত থিটা প্রাইম মাইনাস থিটা কোণে উলম্বের সাথে ফেলে যেতে হবে। সুতরাং দেখেন এটা হচ্ছে টাইপ 3, যদি নিরাপদ গতিসীমার থেকে বেশি গতিতে কেউ সাইকেল বা মোটরসাইকেল চালাইতে চায়। সো আমি একটু ডায়াগ্রামেটিক্যালি জিনিসটা আপনাদেরকে বুঝাই। দেখেন ধরেন আপনার নর্মালি একটা রাস্তায় ব্যাংকিং করা আছে থিটা কোণে একটা ব্যাংকিং করা আছে, এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। তাহলে এইখানে যখন একজন সাইকেল আরোহী সাইকেল চালনা করবেন, তাহলে সাইকেল আরোহী যদি সাইকেল চালনা করেন এখানে
এই যে একজন সাইকেল আরোহী, উনি সাইকেল চালনা করে যাবেন। এখন খেয়াল করেন, উনি কিন্তু অটোমেটিক কত কোণে উলম্বর সঙ্গে কাত হয়ে গেছেন? থিটা কোণে। তাহলে যদি কোণটা থিটা হয়, উনি থিটা কোণে কাত হয়ে আছেন। এইবার আমি এই সাইকেল চালকের বেগটা বাড়াতে চাই। ভি বেগে উনি চলছিলেন কত বেগে? ভি বেগে। আমি বেগটা ভি প্রাইম করতে চাই। বেগ যদি বাড়াইতে চাই, তাহলে ব্যাংকিং কোণটাও কি করতে হবে? বাড়াতে হবে। সুতরাং আমরা যে কাজটা করব, বেগটা আমি বাড়াতে চাই। ধরেন আমি বেগটা বাড়াতে চাই ভদ্রলোকের। তাহলে ভদ্রলোকের বেগ বাড়াতে চাইলে আমি ভি থেকে বেগটা করতে চাই ভি প্রাইম। তাহলে উনাকে উলম্বের সঙ্গে আরো কাজ করতে হবে। যত বেশি বেগ হবে ততই তাকে কি উলম্বের সঙ্গে বেশি কাজ করতে হবে। সুতরাং এখন এই যে ভদ্রলোককে আমার উলম্বের সঙ্গে আরো বেশি কাজ করে দিতে হবে। তো আমি যদি তাকে উলম্বের সঙ্গে আরো বেশি কাজ করে দিই, এই যে দেখেন এখন সে আরো বেশি কাজ হয়ে গেল আগের তুলনায়। তাহলে আমার এই ভদ্রলোক এই মুহূর্তে উলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করতেছেন সেটা হচ্ছে থিটা প্রাইম। কিন্তু আমার ব্যাংকিং করা আছে কত? থিটা। তাহলে সাইকেল আরোহীকে বা মোটর সাইকেল আরোহীকে এক্সট্রা কত কোণে সরে যেতে হবে? থিটা প্রাইম মাইনাস থিটা কোণে সরে যেতে হবে। আমি ডায়াগ্রামটাকে একটু ডিফারেন্টলি দেখাবো আপনাদের বোঝানোর জন্য। ধরেন আমার ব্যাংকিংটা করা আছে থিটা কোণে, ব্যাংকিংটা করা আছে থিটা কোণে। তার মানে সাইকেল আরোহী যাচ্ছে থিটা কোণে ব্যাংকিং করা অবস্থায়। এইভাবে যাচ্ছিলেন সাইকেল আরোহী। এখন এটা হচ্ছে অভিলম্ব। যদি আমার পরিবর্তিত বেগের জন্য এই যে ব্যাংকিংটা হওয়া উচিত ছিল থিটা প্রাইম, তাহলে এখন সাইকেল আরোহী কিভাবে যাবেন? পরিবর্তিত বেগে সাইকেল আরোহী যাবেন এইভাবে, মানে উনি বেঁকে যাবেন একটু। ওনার যাওয়ার কথা এইভাবে। খেয়াল করে দেখেন, তাহলে সাইকেল আরোহী কি কাত হয়ে গেলেন না একটু? তাহলে এক্সট্রা কতটুকু কাত হলেন উনি? এক্সট্রা কাত হচ্ছেন উনি এইখানে যে কোণটুকু আছে থিটা প্রাইম মাইনাস থিটা, এই এক্সট্রা কাতটুকু তাকে হতে হবে কিসের সঙ্গে? এই যে আগের যে রেখাটা ছিল, আগের রেখাটার সঙ্গে তাকে এক্সট্রা কাত হতে হবে কত? থিটা প্রাইম মাইনাস থিটা কোণে। তাহলে আমরা যদি আগের রেখাটাকে শুধু কপি করি, দেখেন এই যে আগের রেখাটার সাথে তাকে এখন বেঁকে যেতে হচ্ছে থিটা প্রাইম মাইনাস থিটা কোণে। এই হচ্ছে নিরাপদ গতিসীমার থেকে বেশি গতিসীমায় মোটর সাইকেল বা সাইকেল কোনো একটা রাস্তায় চালাতে গেলে যে ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই ব্যবস্থা। তাহলে এই টাইপের যদি কোশ্চেন করি আমি, কোশ্চেন 3, একটি রাস্তায় নিরাপদ সর্বোচ্চ গতিসীমা এটা দেওয়া আছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা। ওই রাস্তায় একজন মোটরসাইকেল আরোহী তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে চাইলে তাকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে?
আর বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে 50 মিটার। এটাকে যখন সলভ করতে যাব, দেখেন আমার নর্মাল নিরাপদ গতিসীমা ভি হচ্ছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই 25 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে নেই, সেটা হবে 6.94 মিটার পার সেকেন্ড। এখন ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি, তার মানে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। তাহলে ট্যান ইনভার্স 6.94 হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর হচ্ছে 50, জি হচ্ছে 9.8, 5.61 ডিগ্রি। এখন আমাদের যে কাঙ্ক্ষিত গতিসীমা, সেই কাঙ্ক্ষিত গতিসীমা ভি প্রাইম, এটা হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টায়। তার মানে এটা হচ্ছে 8.33 মিটার পার সেকেন্ড। এবার নতুন ব্যাংকিং কোণ যেটা হবে, সেই নতুন ব্যাংকিং কোণ থিটা প্রাইম ইকুয়ালস টু ট্যান ইনভার্স ভি প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। তাহলে এখান থেকে আমরা মানটা যদি বসাই, ট্যান ইনভার্স 8.33 স্কোয়ার ডিভাইডেড বাই 50 ইন্টু 9.8, তাহলে নতুন ব্যাংকিং কোণটা দাঁড়াচ্ছে 8.06 ডিগ্রি। খেয়াল করে দেখেন, আগে যে বেগে উনি যাচ্ছিলেন সেই বেগের জন্য ছিল একটা ব্যাংকিং কোণ, আর এখন পরিবর্তিত বেগে তার জন্য একটা নতুন ব্যাংকিং কোণ প্রয়োজন হয়ে যাচ্ছে। তাহলে যদি পরিবর্তিত সিনারিওতে তার জন্য নতুন একটা ব্যাংকিং কোণের দরকার হয়, আমার দরকার এক্সট্রা কতটুকু তাকে হেলতে হবে, এক্সট্রা কত কোণে তাকে উলম্বের সঙ্গে কাত হতে হবে। থিটা পাওয়া গেছে 5.61 ডিগ্রি, থিটা প্রাইম পাওয়া গেছে 8.06 ডিগ্রি। তাহলে মোটর সাইকেল আরোহীকে উলম্বের সাথে থিটা প্রাইম মাইনাস থিটা সমান 8.06 মাইনাস 5.61, মানে 2.45 ডিগ্রি কোণে হেলে যেতে হবে। এই ছিল টাইপ 3। লাস্ট টাইপটার আলোচনায় আমরা এখন যাব। লাস্ট টাইপটা হচ্ছে ঘর্ষণের সঙ্গে ব্যাংকিংয়ের সম্পর্ক। তো আমরা এখন টাইপ 4-এ যাব। টাইপ 4টা হচ্ছে ঘর্ষণের সাথে ব্যাংকিংয়ের কি সম্পর্ক, সেটা আমরা দেখব। দেখেন, ধরেন ভুলক্রমে কোনো একটা রাস্তায় ব্যাংকিং করা নাই, তারপরও ওই রাস্তায় আপনি স্বচ্ছন্দের সঙ্গে যেতে পারতেছেন। ব্যাংকিং করা না থাকলে আপনার বাইরের দিকে ছিটকে যাওয়ার কথা, কিন্তু দেখা গেল ব্যাংকিং না থাকার পরেও আপনি রাস্তায় সুন্দর মতো যেতে পারতেছেন। তাহলে এটা কিভাবে সম্ভব সেটা আমরা দেখব। সুতরাং টাইপ 4টা হচ্ছে ঘর্ষণের সাথে ব্যাংকিংয়ের সম্পর্ক। দেখেন, বাঁকে ব্যাংকিং করা না থাকলেও যদি চাকার সাথে রাস্তার যে ঘর্ষণ বল
কেন্দ্র বিমুখী বলকে নাকচ করে দেয়। রাস্তায় কোনো ব্যাংকিং করা নাই, কিন্তু চাকার সাথে রাস্তার ঘর্ষণ বল কেন্দ্রবিমুখী বলকে যদি নাকচ করে দেয়, তাহলে গাড়ি নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে। এখন তাহলে দেখি আমরা ঘটনাটা। ধরেন কোন একটা গাড়ি কোন একটা বাঁকা রাস্তায় যাবে, রাস্তা বাঁকা, রাস্তায় একটা বাঁক আছে কিন্তু কোনো ব্যাংকিং করা হয় নাই। দেখেন রাস্তায় বাঁক আছে কিন্তু ভুলক্রমে ইঞ্জিনিয়ার সাহেব ব্যাংকিং করেন নাই, তাহলে তখন সিনারিওটা কি হয়? তখন এই যে গাড়িটা যাচ্ছে, এই গাড়িটার জন্য এখন ওজন mg খাড়া নিচের দিকে কাজ করবে আগের মতোই, অভিলম্ব প্রতিক্রিয়া আর খাড়া উপর দিকে কাজ করবে, কেন্দ্রবিমুখী বলটা কাজ করবে বাইরের দিকে। তাহলে এখন ঘর্ষণ বল দ্বারা যদি কেন্দ্রবিমুখী বলকে নাকচ করা যায়, তাহলে কিন্তু গাড়িটার ছিটকে কোথায় যাবে না, রাস্তার বাইরে চলে যাবে না। তাহলে আমার এখানে ঘর্ষণ বল এফ হতে হবে কেন্দ্রবিমুখী বল mv²/r। এখন f সমান mv²/r, কিন্তু f সমান কি মিউ ইন্টু অভিলম্ব প্রতিক্রিয়া r। এই সিনারিওতে দেখেন অভিলম্ব প্রতিক্রিয়া r সমান mg। কিভাবে? এই যে দেখেন অভিলম্ব প্রতিক্রিয়া তলের উপর লম্ব বরাবর r, আর তলের উপর লম্ব বরাবর নিচের দিকে কত কাজ করছে? mg। তাহলে r সমান mg বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়ালস টু v²/rg। সুতরাং যদি ঘর্ষণ গুণাঙ্ক মিউটা v²/rg সমান হয়, ব্যাংকিং করা না থাকলেও গাড়ি দুর্ঘটনায় পতিত হবে না। সো তাহলে আজকের লাস্ট যে ম্যাথটা টাইপ 4 এর জন্য কোশ্চেন 4, চল্লিশ মিটার ব্যাসার্ধের একটা রাস্তায় 40 মিটার ব্যাসার্ধের একটি রাস্তায় কোনো ব্যাংকিং করা নেই। আমার একটা রাস্তা 40 মিটার ব্যাসার্ধের, এখানে কোনো ব্যাংকিং করা হয় নাই। একটি গাড়ির চাকা ও রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.3। কোনো একটা গাড়ির চাকা এবং রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক 0.3 দেওয়া আছে। ওই গাড়িটি ওই রাস্তায় সর্বোচ্চ কত বেগে বাঁক নিলেও দুর্ঘটনায় পতিত হবে না। খেয়াল করে দেখেন প্রশ্নটা, এখানে কিন্তু কোনো ব্যাংকিং করা নাই। 40 মিটার ব্যাসার্ধের একটা রাস্তা, এই রাস্তায় কোনো ব্যাংকিং নাই। একটা গাড়ির চাকা এবং রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.3। এই গাড়িটায় এই রাস্তায় কত বেগে বাঁক নিলেও দুর্ঘটনায় পতিত হবে না। তাহলে আমরা অলরেডি জানি tan θ সমান কত, v²/rg। আবার কি জানি, v² সমান rg tan θ।
কিন্তু আমার তো কোনো ব্যাংকিংই করা নাই, তাহলে কি এটা ব্যবহার করা যাবে? করাই যাবে না। এখন আমরা তাহলে কোনটা ব্যবহার করব? ঘর্ষণ বল এফ সমান কেন্দ্রবিমুখী বল এমবি স্কয়ার বাই আর। এখন এফ সমান কি? মিউ ইন্টু আর। তাহলে আর ইকুয়ালস টু কি? এমজি। তাহলে মিউ ইকুয়ালস টু ভি স্কয়ার বাই আর জি। এখন আমার দরকার সর্বোচ্চ বেগ বের করা, তার মানে ভি স্কয়ার সমান মিউ ইন্টু আর জি, ভি সমান রুট ওভার মিউ ইন্টু আর জি। মিউ এর মান কত? 0.3, আর এর মান 40, জি এর মান 9.8। সুতরাং আমরা যেটা পাবো সেটা হচ্ছে 10.84 মিটার পার সেকেন্ড বা 39.02 কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে ঘর্ষণের সঙ্গে কিসের সম্পর্ক? ব্যাংকিং এর সম্পর্ক। তাহলে দেখেন ব্যাংকিং এর একেবারে আদ্যপান্ত ডিটেইলস শেষ। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত ইনশাল্লাহ। সবাই একটু নিয়মিত পড়ালেখা করেন, জিনিসপত্রগুলো পড়বেন। সবগুলো টাইপ আমি করাই দিছি। এখন যদি কোনো ম্যাথ না পারেন আপনাদের ধরে পিটানো দরকার অ্যাকচুয়ালি। ওকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।